এডওয়ার্ড জেমস করবেট, আমাদের কাছে যিনি জিম করবেট নামেই বেশি পরিচিত। 1875 সালে নৈনিতালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। করবেটের পিতা ছিলেন একজন আইরিশ নাগরিক। জিম পিতামাতার অষ্টম সন্তান ছিলেন। পিতা ক্রিস্টোফার গার্নি সাধারণ সরকারি কাজ করতেন। নৈনিতালে তিনি গার্নি হাউস নামে যে বাড়িটি তৈরি করেন সেখানেই জিম করবেট জন্মগ্রহণ করেছিলেন। সে সময়ে নৈনিতালে তীব্র শীত পড়ত। পার্বত্য শহরের সকল গৃহস্থ ভারতীয় দেবদাঙ্গ বাসিন্দার মতো করবেটের পিতাও আরেকটি দ্বিতীয় আবাসস্থল গড়ে তুলেছিলেন। তা ছিল নৈনিতাল থেকে 15 মাইল দূরে তেহরি রাজ্যের অন্তর্গত কালাধুঙ্গি নামে একটি ছোট্ট গ্রামে। সেখানে করবেটদের কিছু জমিজমা ছিল, যাতে তারা চাষাবাদ করত। নৈনিতাল ছিল করবেটদের গ্রীষ্মাবাস। 1924 সালে করবেটের মা মৃত্যুকালে গার্নি হাউসটি করবেটের দিদি ম্যাগিকে দানপত্র করে যান। করবেট ও ম্যাগি কেউই কখনো বিয়ে করেননি। তারা দুজন দুজনার আজীবনের পরস্পর সঙ্গী ছিলেন। কালাধুঙ্গির বাড়িটি এখন উত্তরপ্রদেশের সরকারের চেষ্টায় করবেট মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে এবং নৈনিতালের গার্নি হাউসটি বর্তমানে শ্রীযুক্তা কলাবর্তী বর্মার মালিকানায় রয়েছে। জিম করবেট নৈনিতালের স্কুলে পড়ালেখা করেন। 1895 সালে বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে একসময় শর্তাধীন হিসেবে কাজ নেন। তখনও রেলওয়ের ইঞ্জিন খনিজ কয়লার বদলে কাঠ দিয়ে চলত। সেই কাঠ কাটানো ও সরবরাহের জন্য করবেট চলে যান ভাবুরের জঙ্গলে। সময়ে শর্তাধীন কাজ শেষ হলে করবেট ফুয়েল ইন্সপেক্টর, মালগাড়ির গার্ড, সহকারী স্টেশন মাস্টার সহ নানা রকম কাজ করেছিলেন। কর্মজীবনেই জিম করবেট তার প্রথম নরখাদক চম্পাবতের বাঘিনীটিকে হত্যা করেন 1907 সালে এবং তার শেষ নরখাদক শিকার ছিল থাকের বাঘিনী 1948 সালে। অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে 20-এর দশক থেকেই তার ভূমিকা ছিল অগ্রগণ্যের। ভারতীয় সকল এমনকি সংরক্ষিত অরণ্যেও তার ছিল নির্বাধ প্রবেশাধিকার। 1947 সালে করবেট ও ম্যাগি নভেম্বরে গার্নি হাউসটি শ্রীযুক্ত পিকের কাছে বিক্রি করে দেন এবং চলে যান আফ্রিকার কেনিয়ার অন্তর্গত নিয়েরিতে। সেখানেই করবেট বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলন করেন এবং পত্রিকা সম্পাদন করেন। 1955 সালের 19 এপ্রিল নিয়েরিতে শেষ বই প্রেটফস শেষ করার 13 দিন পরেই করবেটের মৃত্যু হয়। করবেটের গ্রন্থকার হওয়ার বাসনা কখনোই ছিল না। বন্ধু ও অনুরাগীদের অনুরোধে তিনি ম্যান ইটার্স অফ কুমায়ুন বইটি লেখেন। এই বইটি প্রকাশিত হয় 1946 সালে। সঙ্গে সঙ্গে বইটি একদম হইচই তুলে দেয়। এরপর প্রকাশকদের পীড়াপিড়িতে ম্যান ইটিং লিফার্ড অফ রুদ্রপ্রয়াগ 1948 সালে, মাই ইন্ডিয়া 1952 সালে, জঙ্গল্লোর 1953 সালে, দি টেম্পল টাইগার অ্যান্ড মোর ম্যান ইটার্স অফ কুমায়ুন 1954 সালে বইটি মুক্তি পায়। অ্যাডি নোলসের সঙ্গে যখন মানালিতে শিকার করছিলাম তখনই প্রথম এই বাঘটার কথা শুনি, যেটি পরে সরকারি স্বীকৃতি পায় চম্পাবতের মানুষ খেকো নামে। অ্যাডি এই প্রদেশে বহুদিন স্মরণীয় হয়ে থাকবেন একজন সুদক্ষ স্পোর্টসম্যান হিসেবে আর তার অফুরন্ত শিকার গল্প সংগ্রহের জন্য। তিনি ছিলেন সেই মুষ্টিমেয় পরম ভাগ্যবান পুরুষদের মধ্যে অন্যতম, যারা এ জীবনে শ্রেষ্ঠতম সমস্ত কিছুরই অধিকারী। অব্যর্থ নিশানা আর আঘাত হানার ক্ষমতায় তার রাইফেল ছিল অতুলনীয়। তার এক ভাই ছিলেন ভারতবর্ষে বন্দুক ছোড়ায় শ্রেষ্ঠ, আর অন্য ভাই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সেরা টেনিস খেলোয়াড়। সুতরাং এডি যখন আমাকে জানালেন যে পৃথিবীর শ্রেষ্ঠতম শিকারী তার শ্যালক চম্পাবতের মানুষকে মারার জন্য সরকার কর্তৃক প্রেরিত হচ্ছেন, তখন নিশ্চিতভাবে অনুমান হয়েছিল যে এই জন্তুটার কার্যকলাপের সময়কাল অবশ্যই অত্যন্ত সীমাবদ্ধ। বাঘটা কিন্তু যাই হোক কোনো অজ্ঞাত কারণে মারা যায়নি। আর 4 বছর পর আমি যখন গিয়েছিলাম তখন সে সরকারের অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পুরস্কার ঘোষণা, বাঘ শিকারী নিয়োগ এবং আলমোড়ার ডিপো থেকে একটি দলও পাঠানো হয়েছে। কিন্তু এই সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও নিহত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছিল। বাঘিনীটি এসেছিল নেপাল থেকে। সেখানে 200 মানুষকে হত্যা করার পর একদল সশস্ত্র নেপালি তাকে তাড়িয়ে বের করে দেয় এবং পুরো দুস্তর মানুষকে রূপী সে কুমায়ুনে পৌঁছায়। আর যে 4 বছর সে কুমায়ুনে কার্যকলাপ চালায় তাতে ওই সংখ্যাটির সঙ্গে যুক্ত হয় আরও 234টি।
এই যখন অবস্থা, সে সময় নৈনিতাল পৌঁছাবার কিছু পরেই বাংলি আমার সঙ্গে দেখা করতে আসেন। বাথুর, যিনি তৎকালে নৈনিতালের ডেপুটি কমিশনার ছিলেন, যিনি তার শোচনীয় মৃত্যুর পর হলদোয়ানির এক অখ্যাত কবরে শায়িত। তিনি ছিলেন এমন একজন মানুষ যে যারা তাকে জানত তারাই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। সুতরাং এতে অবাক করার মতো কিছু নেই যে যখন তিনি তার জেলার লোকেদের উপর মানুষকেকর উৎপাত ও সে কারণে তার উদ্বেগের কথা আমাকে বলেন, তখনই তিনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেন যে পরবর্তী মানুষ হত্যার খবর পাওয়া মাত্রই আমি যেন চম্পাবতে রওনা হই। অবশ্য আমি দুটি শর্ত আরোপ করেছিলাম। প্রথমটি সরকারি পুরস্কার বাতিল করতে হবে, আর অন্যটি হলো দক্ষ শিকারীদের ও আলমোড়া থেকে নিয়ে আসা সৈন্যদের প্রত্যাহার করতে হবে। আমার এ শর্ত আরোপের কারণসমূহে কোনো বিশদ ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ আমি নিশ্চিত যে স্পোর্টসম্যান পুরস্কার লোভী শিকারীদের সঙ্গে একই শ্রেণীভুক্ত হতে আমার মতো ঘৃণাবোধ করবেন, আর হঠাৎ গুলি খাবার ঝুঁকি এড়াতে আমার মতোই উদ্বিগ্ন থাকবেন। উক্ত শর্তবলী মেনে নেওয়া হয়, আর এক সপ্তাহ পরে এক ভোরবেলায় বাথুর এসে আমাকে জানান যে রাত্রে রানারা খবর নিয়ে এসেছে দাবিধুরা ও ধুনাঘাটের মধ্যে পালিগ্রামে মানুষ খেকর দ্বারা একটি মহিলা নিহত হয়েছেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই যাত্রা করতে হবে। আগের দিন এরকম অনুমান করে আমি তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে যাবার জন্য 6 জন লোককে নিযুক্ত করেছিলাম, এবং প্রাতরাশের পর বেরিয়ে আমরা ধারি পর্যন্ত 17 মাইল হেঁটেছি। মোরনোলায় পরদিন সকালে প্রাতরাশ সাড়া হলো। রাতটা আমরা কাটালাম ধাবিধুরায়, আর পরদিন সন্ধ্যাবেলায় মহিলাটি নিহত হবার 5 দিন পর আমরা পালিতে গিয়ে পৌঁছালাম। গ্রামের মানুষেরা সংখ্যায় তখন প্রায় 50 জন পুরুষ, মহিলা, শিশু ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় ছিল। এবং আমি যখন পৌঁছালাম, যদিও সূর্য তখনও আকাশে, দেখলাম সমস্ত আদিবাসীরা ঘরের মধ্যে বন্ধ দরজার পেছনে, আর যতক্ষণ লোকেরা উঠোনে আগুন জ্বেলেছে এবং আমি 1 কাপ চা নিয়ে বসেছি, ততক্ষণই এখানে ওখানে সাবধানতার সাথে একটা একটা করে ভয়ার্ত জীবেরা জড়ো হতে শুরু করেছে। শুনলাম 5 দিন যাবৎ কেউই ঘরের চৌকাঠ পেরোয়নি। নিউটনের অস্বাস্থ্যকর অবস্থায় এই বিবৃতির সত্যতা প্রমাণও করে, এবং খাবার দাবারেও যথেষ্ট টান পড়েছে। যদি বাঘটাকে মারা বা বিতাড়িত করা সম্ভব না হয়, তবে লোকেদের উপোস করতে হবে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাঘটা তখনও কাছেই আছে। 3 রাত্রি ধরে বাড়িগুলো থেকে প্রায় 100 গজ দূরে রাস্তার উপরে তাকে ডাকতে শোনা গেছে, আর সেদিনই গ্রামের নিম্ন প্রান্তে চষা জমির উপরে তাকে দেখা গেছে। গ্রামের মোড়ল অত্যন্ত আগ্রহে আমার জন্য একটি ঘর ছেড়ে দিল, কিন্তু যেহেতু আমাদের 8 জনকে ওই ঘরে থাকতে হতো, আর তার একটি মাত্র দরজা খুলে ওই অস্বাস্থ্যকর উঠোন, সে কারণে আমি খোলা জায়গায় রাত্রি যাপন করতে স্থির করলাম। রাতের খাবারের নামে কোনো মতো তৈরি কিছু খাবার খেয়ে আমার লোকগুলিকে নিরাপদে ঘরে বন্ধ দেখে আমি রাস্তার ধারে একটি গাছে পিঠ দিয়ে জায়গা করে নিলাম। গ্রামবাসীরা বলছিল যে বাঘটার এই রাস্তা ধরে যাতায়াত করার যথেষ্ট অভ্যাস আছে, এবং যেহেতু আকাশে ছিল পূর্ণ চাঁদ, ভাবলাম আমার প্রথম গুলি করার সুযোগ মিললেও মিলতে পারে, অবশ্য যদি আমি তাকে প্রথমে দেখি। শিকারের খোঁজে জঙ্গলে আমি অনেক রাত কাটিয়েছি, কিন্তু মানুষ খেকর খোঁজে রাত কাটানো আমার এই প্রথম। আমার ঠিক সামনেই পুরো রাস্তাটা চাঁদের আলোয় ঝকঝক করছে, কিন্তু ডাইনে বাঁয়ে ঝুঁকে পড়া গাছগুলো ফেলেছে ঘন ছায়া। যখন রাত্রের বাতাসে গাছের ডালপালা আন্দোলিত আর ছায়ারা সঞ্চারমান, তখন 1 ডজন বাঘকে আমি আমার দিকে এগিয়ে আসতে দেখলাম, আর ঝোঁকের মাথায় মানুষ খেকর করুণার উপর নিজেকে ছেড়ে দেবার জন্য তিক্ত অনুশোচনা অনুভব করতে লাগলাম। গ্রামে ফিরে যাওয়া আর নিজে থেকে নিজের উপর যে দায়িত্ব নিয়েছি তা বহনে আমার যে খুব ভয় আছে, তা প্রকাশে আমার সাহসের অভাব ছিল, এবং যেমন ভয়ে তেমনি ঠান্ডায় দাঁত কপাটি অবস্থায় সুদীর্ঘ রাতটি আমি বসে কাটালাম। আমি যে তুষারাবৃত গিরিশ্রেণীর মুখোমুখি ছিলাম, সেটা যখন ধূসর উষার আলোয় আলোকিত হলো, চোখ বুঝলাম। আর 1 ঘন্টা পরে আমার লোকেরা যখন আমাকে খুঁজে পায়,
তখন আমি ঘুমে অচেতন। আর বাঘের আমি না পেয়েছি ছাড়া না দেখেছি কিছু। গ্রামে ফিরে গিয়ে যেখানে গ্রামের মানুষ মাঝে মাঝে নিহত হয়েছে সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এ কাজ করতে তারা অনিচ্ছুক। রাতটাতে আমি বেঁচে গেছি দেখে তারা খুবই অবাক হয়েছে। দেখলাম যেদিকে লোক মারা পড়েছে উঠোন থেকেই তারা সেদিকটা আমাকে দেখিয়ে দিল। শেষ হত্যাটি যেটি আমাকে ঘটনাস্থলে এনেছে গ্রামের পশ্চিম পাহাড়ের উঁচনো ঢালের মোড় ঘুরে ঘটেছে। হতভাগ্য মেয়েটি যখন নিহত হয় তখন সংখ্যায় প্রায় 20 জন রমণীয় বালিকা, যারা গৃহপালিত পশুর জন্য ওক পাতা সংগ্রহ করতে বেরিয়েছিল। তারা আমাকে ঘটনাটির বিশদ বিবরণী দিতে ব্যর্থ হলো। জানা গেল মধ্যাহ্ন 2 ঘন্টা আগে দলটি বেরিয়ে পড়ে এবং আধ মাইল যাবার পর পাতা কাটার জন্য গাছে চড়ে। নিহত রমণী এবং আরও 2 জন মেয়ে গিরিখাতের কিনারে অবস্থিত একটি গাছকে বাছাই করে নেয়। পরে দেখছিলাম খাটটি আন্দাজ 4 ফুট গভীর এবং 10 থেকে 12 ফুট চওড়া। যত পাতা দরকার ছিল কেটে নিয়ে মেয়েটি গাছ থেকে নেমে আসছিল। তখনই বাঘটি কাছে আসে অলক্ষ্যে, পেছনের পায়ে ভর করে উঁচু হয়ে দাঁড়ায় এবং মেয়েটির পা কামড়ে ধরে। যে ডাল ধরে সে নামছিল তা থেকে মেয়েটির মুঠি খুলে আসে। তাকে গিরিখাতের ভেতরে টেনে নিয়ে বাঘ তার পা ছেড়ে দেয় এবং যখন সে উঠে পড়ার জন্য ধস্তাধস্তি করেছে বাঘ তার গলায় কামড়ে ধরে। মেয়েটি মারা যাবার পর গিরিখাতের কিনারা দিয়ে সে লাফিয়ে ওঠে এবং তাকে নিয়ে নিবিড় জমিন বা ঝোপে উধাও হয়। এ সমস্তই ঘটে গাছের উপরে থাকা 2টি মহিলা থেকে কয়েক ফুট দূরে, আর তা প্রত্যক্ষ করে পুরো দলটা। বাঘ তার শিকার নিয়ে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতেই ভীতচকিত মহিলারা গ্রামের দিকে দৌড়ে ফেরে। পুরুষেরা দুপুরে খাবার জন্য সবে মাত্র এসেছে, আর সকলে একত্র হতে নাকারা রান্নার ধাতব বাসনপত্র যা কিছু দিয়ে আওয়াজ সৃষ্টি করা সম্ভব তা নিয়ে উদ্ধারকারী দল গড়ল। পুরুষরা রইল সামনে, মেয়েরা রইল পেছনে। যে খাটটায় মহিলাটি মরেছিল সেখান থেকে জল্পনা কল্পনা আরম্ভ হলো। এখন কি করা যায়? কিন্তু 30 গজ দূরত্বের ঝোপ থেকে প্রচণ্ড বাঘটা গর্জন করতে করতে জল্পনা কল্পনার ব্যাঘাত ঘটায়। দলটা একই সঙ্গে ফিরে দাঁড়ালো আর এলো পাথাড়ি ছুটল গ্রামের দিকে। তারপরই উত্তেজনা প্রশমিত হতেই পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকে কে আগে ছুটেছে এবং দলকে ছত্রভঙ্গ করে ফেলার কারণ হয়েছে। সর্বোচ্চ গ্রামে উঠতেই থাকলো। যদি কেউ ভীত না হয়ে থাকে আর সকলেই যদি নিজেকে সাহসী বলে দাবি করে তাহলে কেন ফিরে যাওয়া হচ্ছে না এবং আরও সময় নষ্ট না করে মহিলাটিকে উদ্ধার করা হচ্ছে না? প্রস্তাবটি গৃহীত হয় এবং 3 বার দলটি খাত পর্যন্ত যায়। তৃতীয়বারের বার বন্দুক হাতে সশস্ত্র লোকটি গুলি ছোড়ে আর গর্জনরত বাঘটাকে ঝোপ থেকে বাহিরে বের করে আনে। অতঃপর উদ্ধার চেষ্টা অত্যন্ত বিজ্ঞতার সঙ্গেই পরিত্যক্ত হলো। সে কেন ঝোপের ভিতর থেকে গুলি চালিয়ে ফাঁকা আওয়াজ করলো এ কথা বন্দুকধারী লোকটাকে জিজ্ঞেস করায় সে বলল যে বাঘটা ক্ষেপেই ছিল, আর যদি কোনো ক্রমে সে তাকে আঘাত করত অবশ্যই বাঘটা তাকে মেরে ফেলত। সেদিন সকালে 3 ঘন্টা ধরে বাঘের সন্ধানে পদচিহ্ন লক্ষ্য করে গ্রাম পরিক্রমা করলাম আশায় আর আতঙ্কে। অন্ধকারে ঘন জঙ্গলাবৃত গিরিখাতের এক জায়গায় যখন আমি একটা ঝোপের পাশ কাটিয়ে যাচ্ছিলাম তখন এক ঝাঁক কালিজ পাখি ডানা ঝাপটিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে এলো, আর আমার মনে হলো আমার হৃৎস্পন্দন চিরদিনের মতো থেমে গেছে। আমার খাওয়ার জন্য আখরোট গাছের নিচে আমার লোকেরা একটু জায়গা পরিষ্কার করে রেখেছিল। প্রাতরাশের পর গ্রামের মোড়ল যখন গম কাটা হবে তখন আমাকে পাহারায় মোতায়েন থাকতে অনুরোধ করলো। সে বলল, যদি আমার উপস্থিতিতে ফসল কাটা না হয় তবে আর হয়তো কাটাই হবে না, কারণ লোকেরা ঘর থেকে বেরোতে অত্যন্ত ভয় পাচ্ছে। আধ ঘন্টা পরে গ্রামের সমস্ত মানুষ কাজে লেগে গেল। সহায়ক ছিল আমার লোকেরাও। আর তখন গুলি ভরা রাইফেল নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম পাহারায়। সন্ধ্যার মধ্যে 5টি বড় মাঠের শস্য কাটা শেষ হয়ে গেল। বাকি রইল গৃহস্থলের নিকটবর্তী 2টি ছোট জমি।
সে সম্পর্কে মোড়ল আমাকে বলল যে পরদিন ওগুলোর ব্যবস্থা করতে তাদের অসুবিধা হবে না। গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি অনেক উন্নতি ঘটেছিল, আর সম্পূর্ণ আমার একার ব্যবহারের জন্য অন্য একটি ঘর দেয়া হয়েছিল। সে রাতে যাতে করে হাওয়া ঢুকতে পারে আর মানুষ খেকুটাকে ঠেকানো যায়, সেজন্য দরজার মুখটা কাটা ঝোপ দিয়ে ভালোভাবে ঠেসে আমি গতরাত্রে না হওয়া ঘুমটিকে পুড়িয়ে নিতে ঘুমিয়ে পড়লাম। আমার উপস্থিতিতে লোকের মনে নতুন নতুন আশা সঞ্চারিত হতে শুরু করে ও তারা অনেক বেশি অবাধে চলাফেরা করছিল। কিন্তু জঙ্গলটার উপর আমি কিছু গুরুত্ব আরোপ করেছিলাম, সেটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসার জন্য পুনর্বার অনুরোধ করার মতো তাদের যথেষ্ট বিশ্বাস আমি অর্জন করতে পারিনি। এই লোকেরা চারপাশের মাইলের পর মাইল জমির প্রত্যেক ফুটকে চেনে। যদি ইচ্ছে করে তবে দেখাতে পারে যে কোথায় বাঘটি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, অথবা অন্তত আমি কোথায় বাঘটিকে পেতে পারি বা থাবার ছাপ দেখতে পারি। মানুষ খেকোটা যে বাঘ এটা স্বীকৃত তথ্য, কিন্তু এটা জানা ছিল না যে জানোয়ারটা তরুণ না বয়স্ক, পুরুষ না মেয়ে। আর এ তথ্য যা আমাকে তার সঙ্গে মোকাবেলায় সাহায্য করবে বলে আমার ধারণা, কেবলমাত্র তার থাবার ছাপ পরীক্ষা করে আমি নিশ্চিতভাবে বলতে পারতাম। সেদিন খুব সকালে চাপান সেরে আমি জানলাম যে আমার লোকেদের জন্য মাংসর দরকার, আর গ্রামবাসীদের বললাম যে তারা যদি আমাকে দেখিয়ে দেয় কোথায় আমি ঘোড়াল মারতে পারি। পূর্ব থেকে পশ্চিমে লম্বালম্বী শৈলশিরার গ্রামটি অবস্থিত, আর ঠিক রাস্তার নিচেই যেখানে আমি রাত কাটিয়েছিলাম, পাহাড়টা সোজা উত্তরে নেমে গিয়েছে ঘাস ঢাকা ঢালুতে। আমাকে বলা হয়েছিল যে এই ঢালুগুলিতে অনেক ঘোড়াল মেলে, আর কিছু লোক স্বেচ্ছায় আমাকে ঘুরিয়ে দেখাতে রাজি হলো। এই সম্মতিতে আমার আনন্দ যাতে প্রকাশ না পায় সে বিষয়ে আমি সতর্ক ছিলাম। 3 জন লোক বেছে নিয়ে আমি যাত্রা করলাম, আর মোড়লকে বলে গেলাম যে সে যেমনটি বলেছে যদি ততগুলি ঘোড়াল পাই তাহলে আমার লোকদের জন্য একটার সঙ্গে গ্রামের লোকদের জন্য আমি 2টি ঘোড়াল মারব। রাস্তা পেরিয়ে ডাইনে বায়ে সুতীক্ষ্ণ নজর রেখে একটা খাড়া শৈলশিরা বেয়ে নিচে গেলাম, কিন্তু কিছুই নজরে এলো না। পাহাড়ের নিচের খাদগুলো এক জায়গায় এসে মিলেছে, এবং এই সংযোগস্থলের ডান দিকে শিলাময় ঘাসে ঢাকা ঢালুর চমৎকার দৃশ্য। নিঃসঙ্গ একটা পাইন গাছ বেড়ে উঠেছে এখানে, তাতেই পিঠ রেখে বসে কয়েক মিনিট ধরে ঢালুটাকে তন্ন তন্ন করে আমি দেখছিলাম। কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে একটা নড়াচড়ার শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করে। পুনর্বার ওই নড়াচড়ার শব্দে দেখলাম একটা ঘোড়াল কান নাড়ছে। জানোয়ারটার অবস্থান সম্পর্কে একটা সাধারণ ধারণা নিয়ে আমি লোকদের বসিয়ে রাখলাম আমার গুলি চালানো দেখানোর জন্য। আমি ছিলাম একটা পুরনো মার্টিনি হেনরি রাইফেলের সশস্ত্র। এটা এমন একটা রাইফেল যে তার কোনো দূরত্ব অব্যর্থ লক্ষ্যভেদের কাছে এর সাংঘাতিক ধাক্কাও তুচ্ছ মনে হয়। দূরত্বটা ছিল 200 গজের কাছাকাছি। শুয়ে পড়ে রাইফেলটাকে সুবিধা মতো পাইনের শেকড়ে রেখে আমি সতর্ক নিশানায় গুলি ছুড়লাম। কার্তুজ থেকে কালো পাউডার বেরিয়ে আসা ধোঁয়ায় আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, আর লোকেরা বলল কিছুই ঘটেনি। আমি সম্ভবত পাথরে অথবা মরা পাতার স্তূপে গুলি চালিয়েছি। যেখানে ছিলাম ঠিক সেখানেই বসে থাকা আমি আবার রাইফেলে গুলি ভরলাম, আর তখনই দেখলাম যে যেখানে আমি গুলি ছুঁড়েছিলাম তার সামান্য নিচেই ঘাস নড়ছে, আর তারপরেই ঘোড়ালের পিছনের অংশটা বেরিয়ে এলো। যখন আস্ত জানোয়ারটা ঘাস থেকে বেরিয়ে এলো তখন সে গড়াতে আরম্ভ করলো, আর ঢালু পাহাড় বেয়ে নামার ফলে তার গতি বৃদ্ধি পেল। নিচুর দিকে অর্ধেক পথ নেমেই সে অদৃশ্য হলো ঘন ঘাসের জঙ্গলে। সেখানে শুয়ে থাকা 2টো ঘোড়ালের অশান্তি ঘটিয়ে হাঁচির মতো সতর্কতামূলক ডাক ছেড়ে 2টো জানোয়ারই ঘাসের মধ্য থেকে তীব্র বেগে বেরিয়ে এসে পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে উঠতে থাকলো। এখন দূরত্ব অনেকটাই কম। নিশানা ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করে আমি 2টোর মধ্যে বড়টাকে নিশানা করলাম এবং অপেক্ষা করতে লাগলাম। তার গতি কিছুটা ধীর হওয়ার পরেই আমি তার পিঠের দিকে গুলি চালালাম, আর সেই মাত্র অন্যটিও ঘুরে দাঁড়ালো ও পাহাড়ের উপর দিয়ে কোনাকুনিভাবে ছুটতে শুরু করলো। আমি এটারও কাঁধের মধ্যে গুলি করলাম। আপাত দৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করার সৌভাগ্য
কখনো কখনো একজনের হয়। সুবিধাজনক অবস্থায় শুয়ে 200 গজ দূরে ঘোড়ালের গলার একটা মাত্র সাদা দাগ লক্ষ্য করে 60 ডিগ্রি কোণে গুলি চালাবার পর মনে হয়নি যে গুলি লাগবার লাখেও একটা সম্ভাবনা আছে, এবং তা সত্ত্বেও কালো বারুদ চালিত ভারী শিশের বুলেট এক চুলো নড়ে যায়নি, আর সঠিক নিশানা বিধে তৎক্ষণাৎ জানোয়ারটির মৃত্যু ঘটিয়েছে। তার উপরেই খাড়াই পাহাড়ের এক পাশটা ছোট ছোট খাত ও উঁচিয়ে বেরিয়ে আসা পাথরে ভাঙ্গা ভাঙ্গা মতো। মরা জানোয়ারটা পিছলে গড়িয়ে পড়েছে সেই জায়গাতেই যেখানে তার দুজন সঙ্গী শুয়েছিল। ও ঘাসে টাকা জমিটা ছাড়ার আগেই সঙ্গী দুজন পাহাড় বেয়ে পিছলে গড়িয়ে পড়ছিল। যারা কখনো ইতিপূর্বে রাইফেলের কার্যকারিতা দেখেনি, আমাদের সামনে 3টে মৃত জানোয়ারের খাতে পড়া দেখে সেই সমস্ত লোকেরা বিস্ময় ও উল্লাস দেখা এক মহা আনন্দের জিনিস। মানুষ খেকোর বিষয়ে সমস্ত চিন্তা ক্ষণকালের জন্য তিরোহিত হলো, কারণ তারা হুড়োহুড়ি করে নিচে খাতে নামছিল শিকার উদ্ধারে। একাধিক দিক দিয়েই সেদিনের অভিযান এক বিরাট সার্থকতা, কারণ সকলের জন্য মাংসের রেশন যোগান দেওয়ার সঙ্গেই এটা আমাকে সমস্ত গ্রামের আস্থা এনে দিল। সকলেই জানেন যে শিকারের গল্প বারবার বললেও একঘেয়ে হয় না, এবং যখন ঘোড়ালের সাল ছাড়িয়ে ভাগ করা হচ্ছিল তখন আমার 3জন সঙ্গী কল্পনার রাশ ছেড়ে দিল। সেখান থেকেই আমি সময়মতো জনসমষ্টির উল্লাস শুনতে পাচ্ছিলাম। তখন তাদের বলা হচ্ছিল যে 1 মাইলেরও বেশি দূর থেকে ঘোড়াল মারা হয়েছে, আর ম্যাজিক বুলেট ব্যবহৃত হয়েছে তা কেবলমাত্র ওই রকম ভাবেই জানোয়ারদের মারেনি, সেই সঙ্গে ওগুলোকে সাহেবের পায়ের কাছে এনেও জড়ো করেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মোড়ল জানতে চাইল যে আমি কোথায় যেতে চাই আর কতজন লোক আমার সঙ্গে নিয়ে যেতে ইচ্ছুক। চারপাশে ঘিরে দাঁড়ানো উৎসুক মানুষগুলোর মধ্যে থেকে আমি বেছে নিলাম আমারই 2জন প্রাক্তন সঙ্গীকে, আর গাইড হিসেবে তাদের সঙ্গে করে শেষ মানুষ শিকারের জায়গাটা দেখতে চাইলাম। আমাদের পাহাড়ি অধিবাসীরা হিন্দু এবং তারা শবদেহ দান করে। যখন তাদের কেউ মানুষ কেকর হাতে নিহত হয় তখন আত্মীয়দের উপর দায়িত্ব বর্তায় যে তার শরীরের কোনো অংশ, এমনকি কয়েক টুকরো হাড় থাকলেও তা উদ্ধার করে এনে দাহ করা। এই মহিলার ক্ষেত্রেও দাহকার্য তখন পর্যন্ত সম্পন্ন হয়নি, এবং আমাদের বেরোবার মুখে আত্মীয়রা অনুরোধ জানান যে শরীরের কোনো অংশ পেলে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসি। খুব ছোটবেলা থেকে আমি জঙ্গলের চিহ্ন পড়া ও ব্যাখ্যা করা ছিল আমার নেশা। বর্তমান ক্ষেত্রে আমি যারা মহিলাটি নিহত হবার সময় উপস্থিত ছিল সেই প্রত্যক্ষদর্শীদের বিবরণ পেয়েছিলাম, কিন্তু প্রত্যক্ষদর্শীরা সর্বদা বিশ্বাসযোগ্য হয় না। অন্যপক্ষ জঙ্গলের চিহ্নাদি হলো যে যা কিছু ঘটেছে তার সত্য বিবরণী। জায়গাটা পৌঁছে এক নজরে মাটি আমাকে দেখিয়ে দিল যে বাঘটা কেবলমাত্র এক পথেই গাছের কাছে আসতে পারে, আর তা হলো খাত ধরে উজিয়ে আসা। খাতের সামান্য উপরে গাছটা থেকে গজ 10 দূরে শিলাখণ্ডের পেছনেই শুয়েছিল বাঘটা, সম্ভবত মহিলাটির গাছ থেকে নামার অপেক্ষায়। ওর উদ্দিষ্ট শিকারের যতগুলো পাতার প্রয়োজন ছিল প্রথমত কাটা শেষ করে প্রায় 2 ইঞ্চি মোটা একটা ডাল ধরে যখন সে নিজের দেহটি নামাচ্ছিল তখনই বাঘটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে, আর তারপর পেছনের পায়ে ভর দিয়ে মহিলাটির পা কামড়ে ধরে তাকে টেনে নিচের দিকে খাতে নিয়ে যায়। ডালটা থেকেই বোঝা যায় কি পরিমাণ মরিয়াভাবে মহিলাটি ওটাকে আঁকড়ে ধরেছিল। যেখানে ডালটা শেষ পর্যন্ত তার পাতাগুলো তার হাত ফসকে বেরিয়ে যায়, সেখানে ওকের রুক্ষ বাকলের গায়ে আটকে গেছে তার হাতের তালু ও আঙ্গুল থেকে ছিঁড়ে বেরিয়ে আসা ফালা ফালা চামড়া। বাঘিনীটা যেখানে মহিলাটিকে হত্যা করেছে সেখানে রয়েছে ধস্তাধস্তির চিহ্ন আর অনেকখানি জায়গা জুড়ে শুকনো রক্ত। সেখান থেকে রক্তের ধারা খাত পার হয়ে বিপরীত দিকের পার বেয়ে উঠে গেছে। সে রক্ত এখনো শুকনো, তবুও স্পষ্ট দেখা যাচ্ছে। খাত পেরিয়ে রক্তের ধারা অনুসরণ করে আমরা পেয়ে গেলাম ঝোপের মধ্যে সেই জায়গাটা যেখানে বাঘিনী তার মরিটাকে খেয়েছে। এটাই সাধারণত বিশ্বাস যে মানুষকে করা নিহত মানুষের মাথা, হাত, পা কিছুই খায় না। এটা অসত্য। মানুষকে করা কোনো রকম বাধায় না পড়লে রক্তমাখা জামা কাপড় পর্যন্ত সবই খায়।
যেমনটা আমি একসময় একটি ক্ষেত্রে দেখেছিলাম। এক্ষেত্রে আমরা পেলাম মহিলাটির কাপড় জামা আর কয়েক টুকরো হাড়। সেগুলো পরিষ্কার কাপড়ে জড়িয়ে আমরা নিয়ে এলাম ওই উদ্দেশ্যে। অত্যন্ত স্বল্প পরিমাণে হলেও যা অবশিষ্ট ছিল তা দাও করার পক্ষে যথেষ্ট। জাপানের পর আমি অন্য একটা বিয়োগান্ত দৃশ্যের স্থান পরিবর্তন করলাম। সাধারণের চলাচলের রাস্তা দ্বারা মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন কয়েক একর ছোট জমিন। এই জমিনের মালিক রাস্তার ঠিক উপরের পাহাড়ের গায়ে নিজেই একটা কুড়িঘর তৈরি করেছিল। তার স্ত্রী, 2 ছেলে মেয়ে, যাদের বয়স যথাক্রমে 4 ও 6। 2 বোনের মধ্যে তার স্ত্রী ছিল ছোট। এই 2 বোন একদিন কুড়িঘরের উপরে পাহাড়ে ঘাস কাটতে বেরিয়েছিল। তখন হঠাৎ বাঘিনীটি বেরিয়ে এসে বড় বোনকে তুলে নিয়ে যায়। তার দিদিকে ছেড়ে দিয়ে পরবর্তীতে তাকে নিয়ে যাক বলে কাস্তে ধরে ঘুরে এসে চিৎকার করতে করতে ছোট বোনটি বাঘিনীর পেছনে প্রায় 100 গজ দূর পর্যন্ত ছুটতে থাকে। মূল গ্রামের লোকেরা এই অবিশ্বাস্য বীরত্বব্যঞ্জক কাজটি স্বচক্ষে দেখেছিল। মৃতা মহিলাটিকে 100 গজ বয়ে নিয়ে গিয়ে নামিয়ে রেখে যে মেয়েটি তার পিছু নিয়েছিল, বাঘিনীটি তার দিকে মুখ ফেরায়, ভয়ঙ্কর গর্জন করে। সে মহিলার দিকে লাফ দেয় আর মেয়েটি ঘুরে পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা পেরিয়ে ছুটতে ছুটতে গ্রামের দিকে ঢোকে। ধরা যায় তার অজান্তে গ্রামের লোকেরা তা প্রত্যক্ষ করেছে। তাদের তা বলাই ছিল তার ইচ্ছে। সে সময়ে মহিলাটির অসংলগ্ন আওয়াজের কারণ তার দম ফুরিয়ে যাওয়া, ভয় এবং উত্তেজনা। আর যতক্ষণ না উদ্ধারকারী দল তড়িঘড়ি তৈরি হয়ে বেরিয়ে যায় ও ব্যর্থ হয়ে ফেরে, ততক্ষণ জানাই যায়নি যে মহিলাটি তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। গ্রামটিতে আমাকে এই গল্পই বলা হয়েছিল। আর আমি যখন পথ বেয়ে 2 ঘরের কুড়েটায় পৌঁছালাম, তখন মহিলাটি সেখানেই কাপড় কাচ্ছিল। বিগত 12 মাস ধরে সে তখন বোবা। তার চোখের উদ্বেগজনক চাহনি ছাড়া বোবা মহিলাটিকে স্বাভাবিকই মনে হচ্ছিল। এবং যখন আমি তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়ালাম, যে বাঘটা তার বোনকে হত্যা করেছে তাকে মারতে চেষ্টা করতেই আমি এসেছি, তখন সে মহিলা 2 হাত জোর করলো আর নিচু হয়ে আমার পা ছুলো। ফলে নিজেকে মনে হলো এক হতভাগ্য প্রতারক। সত্য যে আমি এসেছিলাম মানুষকে গোটাকে মারার প্রতিজ্ঞা নিয়েই, কিন্তু যে জানোয়ারটার খ্যাতি আছে যে সে এক জনবসতিতে 2 বার হত্যা করে না, মরির কাছে আরেকবার ফেরে না, এবং যার বিচরণ ক্ষেত্রের বিস্তৃতি বহু শত বর্গ মাইল, সেক্ষেত্রে আমার উদ্দেশ্য সাধনের সম্ভাবনা প্রায় সেই 2টো খড়ের গাদা থেকে সুস খুঁজে বের করার মতো। প্রচুর পরিকল্পনা করলাম নৈনিতালের ফিরতি পথে। আর একটা পথ ইতিমধ্যেই চেষ্টা করেছি। বুনো ঘোড়াও আরেকবার আমাকে ও পথে ঠেলতে পারবে না। আর এখন যখন আমি ঘটনাস্থলের অন্যগুলিও সমান অচিত্তাকর্ষক, তার উপরে সেখানে এমন কেউই ছিল না যে যার কাছ থেকে আমি পরামর্শ চাইতে পারি। কারণ জানিতকালে কুমায়ুনে এটাই প্রথম মানুষ খেকো, এবং তৎসত্ত্বেও কিছু একটা করা দরকার। সেজন্য পরের 3 দিন গ্রামের লোকেরা যে সমস্ত জায়গায় বাঘিনীর দেখা পাওয়ার সম্ভাবনার কথা বলেছে, জঙ্গলের মধ্যে মাইলের পর মাইল ধরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে সমস্ত জায়গা আমি ঘুরে দেখলাম। এখানে কয়েক মিনিটের জন্য গল্পটা থামিয়ে এই পাহাড়ি অঞ্চল জুড়ে আমার সম্পর্কে যে গুজব চলেছে তার প্রতিবাদ জানাতে চাই। আর তা হলো, এই ঘটনাকালে এবং পরবর্তীকালে কয়েকবার পাহাড়ি মহিলার পোশাক পরে জঙ্গলে গিয়ে মানুষকে কুকে আমার প্রতি আকৃষ্ট করে, তারপর কাস্তে অথবা কুড়োল দিয়ে তাদের মেরেছি। পোশাক বদলের ব্যাপারে এ পর্যন্ত আমি যা করেছি তা হলো শাড়ি ধার করে গায়ে জড়িয়ে ঘাস কেটেছি এবং গাছে উঠে পাতা কেটেছি। আর কোনোবারই এই ছলনা কাজের বেলা সফল হয়নি। যদিও আমার জ্ঞানত 2 বার আমি যে গাছে ছিলাম মানুষকে তা তাক করেছে। একবার একটা পাথরের পেছনে লুকিয়ে, আর অন্যবার একটা উপারিত গাছের পেছনে থেকে। তাদের গুলি করবার কোনো সুযোগই আমাকে তারা দেয়নি। ফেরা যাক সেই মূল কাহিনীতে। বাঘিনীটা এই অঞ্চল পরিত্যাগ করেছে বলে মনে হওয়ায় পালির লোকজনদের খেদ সত্ত্বেও স্থির করলাম পালির ঠিক পূবে 15 মাইল দূরে চম্পাবতে চলে যাব। খুব সকালে যাত্রা করে ধুনাঘাটে প্রাতরাশ সেরে সূর্যাস্তের মধ্যে
চম্পাবতে পৌঁছে যাত্রা শেষ করলাম। এই এলাকার রাস্তাঘাট খুবই বিপজ্জনক মনে করা হয়, আর লোকেরা গ্রাম থেকে গ্রামান্তরে অথবা বাজারে যায় দলবেঁধে। ধুনাঘাট ত্যাগের পর আমার 8 জন লোকের দলের সঙ্গে রাস্তার কাছাকাছি গ্রাম থেকে লোকেরা এসে জুটল, আর আমরা চম্পাবতে পৌঁছালাম 30 জন মিলে। আমার সঙ্গে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যেও কয়েকজন 20 জনের একটা দলের সঙ্গে 2 মাস আগে চম্পাবতে গিয়েছিল, এবং তারা আমাকে এই করুণ কাহিনীটি বলল। চম্পাবতের এধারে কয়েক মাইল ধরে রাস্তাটা পাহাড়ের দক্ষিণ মুখ বেয়ে উপত্যকার প্রায় 50 গজ উপর দিয়ে সমান্তরালভাবে চলে গেছে। 2 মাস আগে আমরা 20 জন পুরুষের একটা দল চম্পাবতের বাজারে যাচ্ছিলাম। এ রাস্তা ধরে যাবার সময় দুপুর নাগাদ নিচের উপত্যকা থেকে ভেসে আসা একজন মানুষের আত্মচিৎকার শুনে ভয়ে চমকে গেলাম। চিৎকার যতই কাছে আসতে থাকলো, রাস্তার ধারে সকলে একসঙ্গে জড়সড় হয়ে ভয়ে কাঁপতে থাকলাম। আর তখনই ক্রমে চোখে পড়ল বাঘ একটা বিবস্ত্র মহিলাকে নিয়ে যাচ্ছে। বাঘের একদিকে মহিলাটির চুল মাটিতে ঘষা খাচ্ছে, আর অন্যদিকে মাটিতে হ্যাঁচড়াচ্ছে তার পা দুটো। 50 গজ দূরে একবারে আমাদের চোখের সামনে বাঘ তার বোঝা নিয়ে চলে গেল। আর দূরাকান্তে কান্নার শব্দ মিলিয়ে যাবার পর আমরা আবার চলতে শুরু করলাম। আর তোমরা 20 জন মানুষ কিছুই করলে না? না সাহেব, কিছুই করিনি, কারণ আমরা ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়ে গেলে মানুষ কি করতে পারে? তাছাড়া যদি আমরা বাঘটাকে না খেপিয়ে এবং নিজের দুর্ভাগ্যকে ডেকে না এনে মহিলাটিকে উদ্ধার করতাম, তাতেও মহিলার কোনো লাভ হতো না, কারণ তার শরীরে তখন রক্তমাখা এবং জখমের কারণেই তার মৃত্যু হতো। পরে জানতে পারি যে নিহত মহিলাটি চম্পাবতের নিকটস্থ গ্রামেরই বাসিন্দা, এবং শুকনো ডাল সংগ্রহ করার সময়ে বাঘটাকে নিয়ে যায়। তার সঙ্গীরা ছুটে গ্রামে ফিরে এসে শোরগোল তোলে, আর উদ্ধারকারী দল বেরোবার মুখেই ওই 20 জন ভীত মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়। যেহেতু এই লোকগুলো জানতো যে বাঘ তার শিকার নিয়ে কোন দিকে গেছে, সে কারণেই তারা দলে যোগ দেয়, এবং এর পরবর্তী ঘটনা এরাই ভালো বলতে পারবে। যখন আমরা মহিলাটিকে উদ্ধার করতে বেরোলাম, তখন আমাদের দলে 50 বা 60 জনের শক্ত সমর্থ লোক, এবং দলের কয়েকজনের হাতে বন্দুক। যেখানে মহিলাটি কাঠ সংগ্রহ করছিল সেগুলো সেখানেই পড়ে আছে, এবং যেখান থেকে তাকে তুলে নিয়ে যায় তা থেকে 1 ফার্লং দূরে আমরা দেখতে পেলাম তার ছেঁড়া জামা কাপড়। তারপর থেকে লোকেরা ঢাক বাজাতে আর বন্দুক ছুটতে আরম্ভ করে, এবং এভাবেই আমরা 1 মাইলের বেশি গিয়ে উপত্যকার মুখে পৌঁছালাম। দেখতে পেলাম মহিলাটি একটা বড় পাথরের চাতালের উপরে মরে পড়ে আছে। বালিকার চেয়ে সামান্যই বড় মনে হলো তাকে। সমস্ত রক্ত চেটে তার শরীর পরিষ্কার করা ছাড়া বাঘটা তাকে ছুঁয়েও দেখেনি, এবং দলে কোনো মহিলা না থাকায় 2-1 জন তাদের কটি বস্ত্র খুলে ঢেকে দেয় মহিলাটিকে। আমরা পুরুষেরা তা দিয়ে তার শরীরে জড়াবার সময়ে অন্য মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কারণ তাকে দেখাচ্ছিল যেমন চিত হয়ে ঘুমোচ্ছে, ছুলে পরেই জেগে উঠবে লজ্জায়। শক্ত বন্ধ দরজার অন্তরালে সুদীর্ঘ রাত পাহারায় জেগে কাটাবার সময়ে এমন অভিজ্ঞতার কথা বারবার বলতে বলতে বছরের পর বছর মানুষ খেকর দেশের বাসিন্দা। মানুষের চরিত্র এবং জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি যে বদলে যাবে তাতে আর আশ্চর্য কি? আর বাইরের যে কোনো লোকেই মনে হবে যে সে সরাসরি একটা নগ্ন বাস্তবতা ও নখদাঁতের নীতির জগতে পা দিয়েছে, যে কারণে একদন্তী বাঘেদের অধিরাজ্যের কালে মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল অন্ধকার গুহার ভেতরে। সেই সুদৃঢ় চম্পাবত দিনগুলিতে আমি ছিলাম তরুণ আর অনভিজ্ঞ। ওই উপদ্রুত অঞ্চলে সামান্যকাল থাকাতেই এই বিশ্বাসেই পৌঁছেছিলাম যে মানুষ খেকোর ছায়ায় বসবাস ও নিজের অস্তিত্ব বজায় রাখার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। পরবর্তী 32 বছরের অভিজ্ঞতায় সে বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। চম্পাবতের যে তহসিলদারকে উদ্দেশ্য করে আমাকে পরিচয়পত্র দেয়া হয়েছিল, তিনি যে ডাকবাংলোতে আমি উঠেছিলাম সেখানে সে রাত্রে দেখা করতে এলেন এবং প্রস্তাব করলেন যে পরদিন আমাকে কয়েক মাইল দূরত্বের একটা বাংলায় চলে যাওয়া উচিত। তার কাছাকাছি এলাকায় বহু মানুষ মারা পড়েছে,
পরদিন খুব সকালে তহসিলদারকে সঙ্গে নিয়ে বাংলোটির উদ্দেশ্য আমি রওনা হলাম, এবং যখন বারান্দায় বসে প্রাতরাশ সারছিলাম তখনই দুজন লোক এসে আমাকে খবর দিল যে 10 মাইল দূরের একটি গ্রামে বাঘ একটি গরুকে মেরেছে। চম্পাবতে একটা জরুরি কাজে যাবার অজুহাতে তহসিলদার বিদায় নিল, এবং সে জানালো যে সন্ধ্যাবেলায় বাংলায় ফিরে রাতটা আমার সঙ্গেই কাটাবে। আমার পথপ্রদর্শকেরা পথ হাঁটায় ওস্তাদ, তাই উতরাই বেয়ে 10 মাইলের মতো সমস্ত পথ আমরা পেরোলাম সাধ্যসম্ভব স্বল্প সময়ে। গ্রামে পৌঁছতে আমাকে নিয়ে যাওয়া হলো একটি গোয়ালে। সেখানে দেখলাম চিতা একটা 1 সপ্তাহের বাছুরকে মেরে খানিকটা খেয়েছে। চিতা মারার কোনো ইচ্ছেই না থাকায় পথপ্রদর্শকের বকশিস দিয়ে বাংলোর দিকে ফিরতি পথে পা বাড়ালাম। সেখানে ফিরে দেখলাম যে তহসিলদার তখনও ফেরেনি, আর যেহেতু তখনও ঘণ্টাখানেক বা তারও বেশি সময় দিনের আলো বাকি ছিল, আমি বেরিয়ে পড়লাম বাংলোর চৌকিদারের সঙ্গে একটা জায়গা দেখতে। ও বলল সেখানে একটা বাঘ নিয়মিত জলপান করে। ঝর্ণাটির চারধারে নরম মাটিতে বহুদিনের পুরনো থাবার চিহ্ন ছিল। তবে যে গিরিখাতের পালিগ্রামের রমণীটি মারা পড়ে, সেখানে আমি যে বাঘের পায়ের ছাপ দেখেছি এবং সযত্নে পরীক্ষা করি, এই পদরেখাগুলি তা থেকে সম্পূর্ণ আলাদা। বাংলোতে ফিরে দেখলাম তহসিলদার ফিরে এসেছে, এবং আমরা যখন বারান্দায় বসলাম তাকে বললাম আমি সারাদিনের অভিজ্ঞতার কথা। আমাকে বাজে উদ্দেশ্যে এত দূরে যেতে হয়েছিল বলে দুঃখ প্রকাশ করে উঠল, এবং বলল যেহেতু তাকে এক লম্বা পথ পাড়ি দিতে হবে, ওকে এখনই রওনা দিতে হবে। এ ঘোষণায় আমার কম বিস্ময় হলো না, কিন্তু সেদিন দুবার ও বলেছে রাতটা আমার সঙ্গে কাটাবে। ওই রাতে থাকার প্রশ্নটি নয়, আমাকে উদ্বিগ্ন করছিল যে ও ঝুঁকি নিচ্ছিল। যাই হোক, আমার সকল যুক্তিতেই ও কালা সাজল, এবং যে ধোঁয়াটে লণ্ঠন সামান্য আলোর আভা ছড়াচ্ছে মাত্র, তাই নিয়ে একটি লোকের অনুসরণে যে অঞ্চলে দিবালোকে মানুষ চলে শুধু বড় দল বেঁধে, সেখান দিয়ে 4 মাইল হাঁটার জন্য সে যখন বারান্দা থেকে নিচে নেমে গেল অন্ধকার রাত্রের মধ্যে, আমি এক অতি সাহসী মানুষের উদ্দেশ্যে মাথার টুপিটা খুললাম। আমি পরদিন সকালটি কাটালাম অতি বিস্তৃত ফল বাগিচা ও চা বাগান ঘুরে ঘুরে এবং ঝর্ণাটিতে স্নান করে। আর দুপুর নাগাদ আমাকে অত্যন্ত আশ্বাসিত করে তহসিলদার নিরাপদে ফিরে এলো চম্পাবত থেকে। তার সঙ্গে কথা বলতে বলতে নিচে পাহাড়ের লম্বা ঢালু বরাবর তাকিয়ে দেখলাম এখান থেকে একটা লোক বেরিয়ে পাহাড় বেয়ে দ্রুত উঠে আসছে আমাদের দিকে। আরও কাছে আসতেই দেখলাম লোকটা কখনো হাঁটছে কখনো দৌড়াচ্ছে, এবং দেখেই বোঝা গেল যে সে কোনো জরুরি খবর বহন করে আসছে। তহসিলদারকে কয়েক মিনিটের মধ্যে আসছি বলে আমি দ্রুতপদে পাহাড়ের ঢালু বেয়ে নিচে নামতে থাকলাম, এবং লোকটা আমাকে আসতে দেখে দম নেবার জন্য বসে পড়ল। তার কথা শোনার মতো কাছে আসতেই সে উঁচিয়ে বলল, এখনই চলো সাহেব, মানুষ খেকো এইমাত্র একটা মেয়েকে মেরেছে, একটু অপেক্ষা করো। উত্তর দিয়ে ফিরে ছুটলাম বাংলোর দিকে। রাইফেল আর কার্তুজ নিতে নিতে তহসিলদারকে খবর দিয়ে তাকে গ্রামের দিকে আমাকে অনুসরণ করতে বললাম। যে লোকটা আমার কাছে এসেছিল সে ছিল সেই সব ধৈর্য ছুটিয়ে দেওয়া লোকদের অন্যতম, যাদের পা চলা আর কথা বলা একসঙ্গে চলে না। কথা বলার জন্য মুখ খুললে সে দাঁড়িয়ে পড়ে স্থির হয়ে, আর দৌড়াতে শুরু করলেই মুখ বন্ধ। সুতরাং তাকে মুখ বন্ধ রেখে রাস্তা দেখাতে বলে নিঃশব্দে পাহাড় বেয়ে নিচের দিকে দৌড়াতে লাগলাম। গ্রামটিতে পুরুষ, নারী, শিশুদের এক উত্তেজিত জনতা আমাদের জন্য অপেক্ষা করছিল, এবং সাধারণভাবে এসব ক্ষেত্রে যা ঘটে সকলেই একসঙ্গে কথা বলতে আরম্ভ করলো। একজন লোক বৃথাই সে কলরব থামাবার চেষ্টা করছিল। তাকে একপাশে ডেকে নিয়ে কি ঘটেছিল তা বলতে বললাম। গ্রাম থেকে 1 ফার্লং দূরে সামান্য ঢালুতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওক গাছগুলোকে নির্দেশ করে সে বলল, জনাবার মিলে যখন গাছগুলোর নিচে শুকনো ডালপালা সংগ্রহ করছিল, তখনই হঠাৎ একটি বাঘের আবির্ভাব ঘটে আর বছর 16-17-এর একটি মেয়েকে ধরে। দলের অন্য সকলে দৌড়ে গ্রামে ফেরে, আর যেহেতু জানা ছিল যে বাংলোতেই আছি, সে কারণেই একজন লোককে আমাকে খবর দিতে পাঠানো হয়। যে লোকটির সঙ্গে আমি কথা বলছিলাম
তার স্ত্রী ছিল ওই দলে এবং গিরিস্কন্দের ওপর যে গাছটির নিচ থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় সেটি নির্দেশ করে দেখালো। আমি না ফেরা অবধি গ্রামে থাকতে এবং কোনো গণ্ডগোল না করতে জনতাকে নির্দেশ দিয়ে আমি গাছটির দিকে রওনা হলাম।